শো এখন লাইভ। আমাদের আরো পার্টিসিপেন্ট এবং ভিউয়াররা একজন একজন করে অ্যাড হোক, তারপরে আমরা ইন্ট্রোটা স্টার্ট করে দেব। আজকে আপনারা দেখছেন অনুধ্যান পর্ব 11, জীবনে কি দরকার। তা খুব শর্টে বলতে গেলে জীবনে কি দরকার, এই কি শব্দটার মধ্যে কিন্তু আমাদের মেন জিনিসটা লুকিয়ে আছে। এখানে এই যে কি ওয়ার্ডটা একটা অন্যরকম কালারে হাইলাইট করা হয়েছে। এমন কি জিনিস আছে যেটা প্রত্যেকের জীবনে ইম্পর্টেন্ট, কিরকম গো অফ লাইফ, এবং সেই জীবনের গো অফ লাইফটা কাকে কেন্দ্র করে হয়। তাই আর দেরি না করে আমরা শুরু করে দেবো। আপনাদের কাছে অনুরোধ, আরো চ্যানেলে, আরো হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ফেসবুক গ্রুপে এটাকে শেয়ার করে দেবেন এবং যুক্ত থাকবেন। মাস্টার উইদিন বেঙ্গলি প্রেজেন্টস অনুধ্যান পর্ব 11, জীবনে কি দরকার। দেখতে থাকুন। আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান, প্রতি শনিবার সন্ধে 7টা থেকে লাইভ ফেসবুক চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলি এবং আরও অন্যান্য প্ল্যাটফর্ম, ইউটিউব, পডকাস্টে লাইভ এটা পরিবেশনা হয়। আপনারা আরও মানুষের কাছে এটা শেয়ার করে দিন এবং দেখতে থাকুন আজকের অনুধ্যানের পর্ব। নমস্কার, আপনারা দেখছেন অনুধ্যান পর্ব 11, জীবনে কি দরকার। আজকে আমাদের সাথে উপস্থিত দুইজন বিশেষ গেস্ট। আপনারা সবাই জানেন এবং ছবিতেও দেখতে পাচ্ছেন, পূজনীয় ডক্টর বলার্ক চক্রবর্তী, আমাদের প্রিয় রাহুলদা, এবং আমাদের সাথে রয়েছেন সকলের শ্রদ্ধেয় ডক্টর শ্রীকুমার মুখার্জি। আপনারা আগেও শ্রীকুমার দার লেকচার শুনেছেন এবং খুবই প্রশংসা করেছেন। নানান জায়গা থেকে আবার তাকে ডাকার কথা বলা হয়েছে এবং তিনি আমাদেরই দাদা, তাই তাকে আলাদা করে ডাকতে হয়। শ্রদ্ধার সাথে আমরা ডেকে এনেছি ঠিকই, তিনি আসতে চান না। তিনি অত্যন্ত বিনয়ী স্বরে সেটাকে নাকচ করার চেষ্টা করেন, তবু আমরা আপনাদের রিকোয়েস্টে তাকে আবার এনেছি। আর বলার কোদার ব্যাপারেও একই কথা, তবে আমি ডিপ ইন্ট্রোডাকশন দেব না আজকের টপিকে। আজকে যারা বিশিষ্ট বক্তা আছেন তাদেরই আমরা বলবো পরস্পর ইন্ট্রোডাকশন দিয়ে আলোচনায় ঢুকে যেতে। তার আগে আপনাদের বলি, আরো মানুষের কাছে এই সত্য প্রচার করে দেন। সত্য মানে আমরা বারবার এখানে প্রতিষ্ঠিত করেছি যে তাই যে যার আচরণে, যার গ্রহণে, যার প্রচারে প্রসারে আমাদের অস্তি এবং বৃদ্ধির সম্ভব হয়। তাই এই অস্তি এবং বৃদ্ধি কিসের হয়? অস্তি এবং বৃদ্ধি হয় জীবনের। তাই জীবনের এমন কোন ইম্পর্টেন্ট একটা মূল জিনিস আছে, কোন রুট আছে, কোন ক্লুটা আছে, একটা এমন কিছু যেটা থাকলে জীবনের প্রতিটা অ্যাসপেক্ট কমপ্লিট হয়। আর যেটা শুধু আজকের জন্য সত্য না,
যেটা সনাতন, আজীবন থেকে এই একটা জিনিস প্রত্যেককে পোষণ করে গেছে। তাই তাকে নিয়ে আলোচনা করতে আজকে আমি ডেকে নিচ্ছি আমাদের শ্রদ্ধেয় রাহুল দাকে, বালার্ক চক্রবর্তী এবং শ্রদ্ধেয় শ্রীকুমার দাকে। জয় গুরু দাদা। জয় গুরু। জয় গুরু। প্রথমে জয় গুরু প্রণাম জানাই। জয় গুরু শ্রীকুমার দা, বালার্ক দাকে, আর এদিকে আমাদের প্রিয় সৌভিককে আমার আন্তরিক ভালোবাসা। খুব ভালো লাগছে দুজনকে একসাথে দেখে। তাই আমি যেহেতু আজকে শ্রীকুমার দা এই সেকেন্ড রিস্টার্ট যে হয়েছে আমাদের অনুধ্যান, এখানে প্রথমবার শ্রীকুমার দা আসছেন অফিসিয়ালি। এমনি তো সবসময় আদা আছে গাইড করার জন্য, সবসময় আছেন। তাই আমি শ্রদ্ধেয় রাহুল দা, পূজনীয় রাহুল দাকে বলবো একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিতে শ্রীকুমার দার ব্যাপারে, যারা জানেন না তাদের জন্য। প্রথমেই আমি সকলকে নিজের শ্রদ্ধাপূর্ণ জয়গুরু জানাচ্ছি, যারা যারা দেখছেন এই শোটাকে লাইভ। শ্রীকুমার দার সম্বন্ধে কিছু বলতে বলা হয়েছে, ইন্ট্রোডিউস করতে বলা হয়েছে। এটা খুবই কিভাবে এটা ইন্ট্রোডিউস করা যায়। আমি তখন অনেক ছোট ছিলাম, তখন সবে মানে বয়সও এক্স্যাক্টলি মনে নেই, তবে খুবই ছোট ছিলাম। শ্রীকুমার দা তখন প্রথম আমাদের বাড়িতে আসেন, তখন রাঁচিতে থাকতাম। শ্রীকুমার দা কিছু খোঁজে, কোনো একটা ওনার বিশেষ কিছু প্রশ্ন ছিল বা কি বিশেষ কিছু কোয়েরি ছিল যেটা লাইফ রিলেটেড ছিল, সেই খোঁজে শ্রীকুমার দা ঘুরতে 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 কি করে না কি করে বাবার সম্বন্ধে ইনফরমেশন নিয়ে প্রথমবার আমাদের বাড়িতে এসেছিলেন। এবং আমার সেদিনটা এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু এটাই বলা হয় যে শ্রীকুমার দার ফার্স্ট অ্যারাইভালটা এইভাবেই হয়েছিল আমাদের বাড়িতে। তারপর 1989 or 90 ভাবা যায় সে প্রায় 30-40 বছর হতে চললো সেই দিনের। তো আমার এক্স্যাক্টলি দিনটা মনে নেই, কারণ আমি তখন অত্যন্ত ছোট ছিলাম। তবে তারপর থেকে শ্রীকুমার দার সাথে আমাদের যে অ্যাসোসিয়েশনটা ছিল সেটা মানে বলে ব্যক্ত করা যাবে না। শ্রীকুমার দা আমাদের ছোটবেলায় পড়াতো, আমরা শ্রীকুমার দার কাছে পড়েছি, এবং যাই জ্ঞান অর্জন আজকে আমরা করতে পেরেছি সেটা বিশেষ ভূমিকা শ্রীকুমার দার একটা অত্যন্ত রূপে আছে। ছোটবেলায় শ্রীকুমার দা আমাদের পড়াতো, বড় দাদার মতন শ্রীকুমার দা আমাদের পড়িয়েছে, আমাদের ঘুরতে নিয়ে গেছে, এবং শ্রীকুমার দার সাথে রিলেশনটা অন্য রকমের, সেটা আমি বলে বোঝাতে পারবো না। অত্যন্ত ঘনিষ্ঠ আর খুবই নিজের মানুষ, খুব ভালোবাসেন আমাদেরকে। অ্যাজ এ টিচার শ্রীকুমার দা খুব ভালো টিচার। শ্রীকুমার দা ডিপিএস স্কুলে কম্পিউটার পড়ান। শ্রীকুমার দা একটা বেস্ট টিচার অ্যাওয়ার্ডও পেয়েছিলেন, যেটার জন্য ওনাকে সিঙ্গাপুরে অ্যাওয়ার্ড করা হয়েছিল। গেছিলেন একটা বিশেষ প্রোগ্রামে, ওখানে ওনাকে অ্যাওয়ার্ড করা হয়েছিল এই বিশেষ খ্যাতিতে। তাছাড়া অ্যাজ এ হিউম্যান বিং শ্রীকুমার দা খুবই সহনশীল, টলারেন্ট, পেশেন্ট লোক, যার কখনো আমি মাথা গরম করতে দেখিনি শ্রীকুমার দাকে। এরকম অজস্র ঘটনা আছে, শ্রীকুমার দাকে এসে লোকেরা গালাগাল দিয়ে গেছে, শ্রীকুমার দাকে বকে চলে গেছে, শ্রীকুমার দাকে যেমন তাই বলে গেছে। শ্রীকুমার দা ওখানেও বিনীতভাবে হাত জোর করে তার সাথে এমন কথা বলেছে, পরে তারাই শ্রীকুমার দার খুব বড় ফ্যান হয়ে গেছে। এরকম অনেক এক্সাম্পল আছে। এবং কেন গালাগাল দিয়ে গেছেন সেটাও একটু যদি অ্যাড করে দিতে। সে বলা যাবে না, শ্রীকুমার দা কেমন ব্যক্তিত্ব। শ্রীকুমার দা মানে জেনারেলি যখনই কোনো ডিবেট হয়, দুটো গ্রুপ হয়, আমরা কোনো একটা গ্রুপের হয়ে কোনো ডিবেট করি, কিন্তু শ্রীকুমার দার কেসটা এরকম, শ্রীকুমার দা যখন ডিবেট করে তো যে অপোনেন্ট গ্রুপ, ওই দুই অপোনেন্ট গ্রুপ থেকেই শ্রীকুমার দাকে কথা শুনতে হয়। এরকম অনেক এক্সাম্পল আছে। যখন রাঁচিতে একটা সেমিনার অ্যারেঞ্জ উনি করেছিলেন 2018 সালে, তখন দেখছি শ্রীকুমার দাকে দুপক্ষের লোকই আছে, মানে যারা আমাদের ব্যাপারটা মানছে এবং যারা মানছে না, তারা দুপক্ষে এসে শ্রীকুমার দাকে শাসিয়ে যাচ্ছে। এরকম অবস্থা শ্রীকুমার দা এরকম, শ্রীকুমার দার কথাগুলো এরকম বলে যেগুলো সকলে পট করে বুঝতে পারে না, কিন্তু একটু মাথা ঠান্ডা করে যদি একটু অ্যানালিসিস করে, তাহলে ডেফিনেটলি শ্রীকুমার দার কথাটাই সত্যি। কিন্তু একসময় রাঁচিতে উৎসব হতো, আমাদের অ্যানুয়াল উৎসব, ঠান্ডাকালে হতো, জানুয়ারি মাসে, ডিসেম্বর মাসে হতো। শ্রীকুমার দা সেই সময় একাই চাঁদা কালেক্ট করে, একাই পুরো
উৎসবটাকে কোঅর্ডিনেট করে দিত বলা যায়। হবে কোভিড এর জন্য পর বন্ধ হয়ে গেছে, তারপর থেকে শুরু করা যায়নি, আবার হবে নিশ্চয়ই। কিন্তু শ্রীকুমারদার যে ব্যক্তিত্ব তখন আমরা দেখেছি, এমন একটা ঘটনা মনে পড়ছে, আমি একটু সেটা বলবো। সেটা ক্রিসমাসের সময় ছিল, 25শে ডিসেম্বরের কাছাকাছি একটা সময় ছিল। রাঁচিতে তখন প্রবল ঠান্ডা পড়েছে, খুব ঠান্ডা। সেই মধ্যে শ্রীকুমারদা কালেকশন করতে বেরিয়ে গেছে একা একা। আর তখন তো ঠান্ডাকাল, তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, 5টা সোয়া 5টার মধ্যেই অন্ধকার। শ্রীকুমারদা এই সময় একা একা কালেকশন করতে বেরিয়েছে। আর তার 1-2 দিন আগে পিছেই মনে হয় বড়দিন ক্রিসমাস ছিল। তো ক্রিসমাসে তো জানেনই আপনারা, লোকেরা সেলিব্রেট করার তাদের পদ্ধতিগুলো আপনারা সকলেই জানেন। তো কিছু ইউথ ছিল যারা হয়তো একটু নেশাগ্রস্ত হয়েছিল, শ্রীকুমারদাকে একা পেয়ে শ্রীকুমারদাকে মেরেছে। শ্রীকুমারদার কাছে যা শ্রীকুমারদার টাকা কালেক্ট করেছিল সেইগুলো ছিনতাই করার চেষ্টা করেছে। শ্রীকুমারদা সেগুলো যদি হতে দেয়নি, যতটা সম্ভব শ্রীকুমারদার সাথে রেজিস্ট করে। সেরকম রাত্রি 9টা 9:30 বাজে, দেখি শ্রীকুমারদা বাড়িতে আমাদের ঢুকছে, শার্ট ছেঁড়া, এখান থেকে রক্ত পড়ছে, চুল এলো। হ্যাঁ, কিন্তু তারপরেও শ্রীকুমারদা চালিয়ে গেছে, থেমে যায়নি, কালেকশন করে গেছে, উৎসব করিয়েছে। তো এই যে কনসিস্টেন্সিটা, পেশেন্স আর লেগে থাকার যে একটা প্রবণতা, হি ইজ অলমোস্ট 60, উনি এখনো অবধি মোটরসাইকেল করে লাদাখ চলে যাওয়ার জন্য বুকে পাটাটা রাখেন, সেটা চারটিখানিক কথা নয়। তো শ্রীকুমার একটা মাল্টি ডাইমেনশনাল লোক। আর ওটা এই টক শোতে ওনাকে মানে এটা ডেসক্রাইব করা যাবে না, পুরো সময়টা নিয়ে নেবে আর কি, এই আর কি। টপিকের জন্য আমি চাইছি পূজনীয় রাহুল দাকে একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিতে, যেটা এক্সটেন্ড করে যদি শ্রীকুমার দা কিছু বলতেন। আজকে যে টপিকটা রাখা হয়েছে, জীবনে কি প্রয়োজন, আমরা এটা নিয়ে আজকে একটু আলোচনা করব। সচরাচর চলতি জগতে আমরা দেখছি যে জীবনে যেটা প্রয়োজন সব থেকে বেশি, তা হলো সেটা এরকম এটাকে বুঝিয়ে দেওয়া হয়েছে, জীবনে সব থেকে যদি বেশি কিছু প্রয়োজন হয় সেটা হলো টাকা, এক্সচেঞ্জ, মানি, ডিনোমিনেশন, এটা। কিন্তু কম বেশি আজকের দিনে সকলের কাছেই কিছু না কিছু অ্যামাউন্টের টাকা থাকে। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখছি যে লোকেদের মধ্যে যে গ্লানি, যে লোকেদের মধ্যে যে প্রবলেমস গুলো, সেইগুলো কিন্তু ঠিক হচ্ছে না, সেইগুলো ক্রমশ বেড়েই চলেছে। তো এখান থেকে আমরা বুঝতে পারি একটা ব্যাপার, যে যেটাকে আমরা তথাকথিত প্রয়োজনীয়তা বলে মনে করছি সব থেকে বেশি জীবনে, সেটা কিন্তু তা নয়। তাহলে ব্যাপারটা কি? অনুধ্যান যেভাবে আরম্ভ হয়েছিল, ঠাকুরের আইডিওলজিকে ঘিরে, ঠাকুরের আইডিওলজিকে সারাউন্ড করে অনুধ্যানটা আমরা আরম্ভ করেছিলাম। এবং আমরা এটাই বলতে চাই যে জীবনে যেটা প্রয়োজনীয়তা, সেটা হলো একটা কনসেন্ট্রিকনেসের, একটা আদর্শের, একটা সুকেন্দ্রিকতার জীবনে সব থেকে বেশি প্রয়োজনীয়তা। কারণ এখান থেকেই সবকিছু উৎপন্ন হয়। এবং এই জিনিসটা সব থেকে ভালো তারাই বোঝাতে পারবেন যারা দুটো ফেজই দেখেছেন। আমরা যেমন আমরা দীক্ষা নিয়েছি, জন্মগত আমরা নাম পেয়েছি, আমরা হয়তো সেই ডিফারেন্সটা বুঝতে পারবো না। কিন্তু ডিফারেন্সটা তারা বুঝতে পারবে যারা জীবনের একটা সিগনিফিকেন্ট পোর্শন অফ টাইম বিনা নামের কাটিয়েছেন, বা এই সংস্পর্শে যারা আসেননি। জীবনের একটা স্টেজে এসে হয়তো তারা নাম গ্রহণ করেছেন, আদর্শের কাছে এসছেন, তখন তারা ওই অনুযায়ী নিজের গতিবিধি চেঞ্জ করেছেন বা ওটাকে মডিফাই করেছেন। তো তারা সেই ডিফারেন্সটাকে বুঝতে পারবেন। তো এখানে শ্রীকুমারদার মতন একজন যে পার্সন আমাদের সামনে আছেন, শ্রীকুমারদার জীবনে একটা সময় ছিল যখন শ্রীকুমারদা এইসব থেকে অনেক দূরে থাকতেন। ওনার জীবনে একটা আলাদা গন্তব্য ছিল, কিন্তু কোনো না কোনো ভাবে কিছু করে উনি এলেন এবং এই জিনিসটার সাথে, ঠাকুরের এই আইডিওলজিটার সাথে উনি যুক্ত হলেন। তো জীবনে কি প্রয়োজনীয়তা, সেই ব্যাপারটা শ্রীকুমারদা খুব ভালো করে ডেসক্রাইব করতে পারে। কারণ শ্রীকুমারদা দুটো ফেজই দেখেছে, যখন ছিল না তখন কিরকম, যখন আছে তখন কিরকম। তো আমি অনুরোধ করবো শ্রীকুমারদাকে একদম শুরু থেকে একটা উইথ গুড সেট অফ এক্সাম্পলস, নিজের লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে জিনিসটাকে একটু আমাদের সামনে তুলে ধরার, এই আর কি।
উপস্থিত যারা রয়েছেন এখানে অনলাইনে, তাদের প্রত্যেকের মঙ্গল কামনা করে আমাকে যে বিষয়ে বলতে বলা হয়েছে সেই বিষয়ে কিছু বলার চেষ্টা করছি। তার আগে আমার সম্বন্ধে অনেক কিছু বলা হলো। তারা তার নিজের চোখে যেরকম দেখেছেন বলেছেন হয়তো, কিন্তু প্রকৃতপক্ষে আমার অনেক প্রশ্ন, জীবনের চলার পথে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের সমাধান খুঁজতে আমি এখন যিনি আমার সম্বন্ধে বললেন তার পূজনীয় পিতৃদেবের কাছে আমি গেছিলাম, সে বহু বছর হয়ে গেল, এবং সেখান থেকে প্রকৃতপক্ষে জীবনের একটা ট্রান্সফরমেশন আমার হয়েছে, এটুকু বলতে আমার কোনো দ্বিধা নেই। আমার জীবন দর্শনের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন, 90 ডিগ্রি, ওখানে 360 ডিগ্রি একটা টার্ন, যদি 90 ডিগ্রি টার্ন হয়ে গেছে একবার সম্পূর্ণভাবে। আসলে জানার অনেক প্রশ্ন, জানার বিষয় ছিল, অনেক কিছু প্রশ্ন ছিল, কিন্তু সেগুলো সঠিক সমাধান কি হবে, তার অ্যাপ্লিকেশনটা কোথায় হবে, সমাধানগুলো হয়তো খুঁজে পেয়েছিলাম কিছু অর্থে, কিন্তু সেটা কিভাবে অ্যাপ্লাইড হবে সেইটা সঠিক বোধ আমার মধ্যে ছিল না। কিভাবে সেগুলো অ্যাপ্লিকেশন হবে, কোন দিকে হবে, কিভাবে হবে, ব্যক্তি জীবনে এবং সমাজ জীবনে কিভাবে হবে, তার উত্তরগুলো ধরিয়ে দেওয়ার যে মতন একজনকে আমি খুঁজছিলাম বহু দিন ধরে, খুঁজতে খুঁজতে এই পূজনীয় রাহুলদার পিতৃদেব পূজনীয় ডক্টর বুদ্ধদেব চক্রবর্তী মহাশয়ের কাছে আমি রাঁচির ওনার রেসিডেন্সে আমি পৌঁছাই। আজ থেকে হয়তো 90 সালের কথাই মনে হচ্ছে, যতদূর সম্ভব 89 বা 90 সাল। সেই প্রথম দেখা, সেখান থেকে ওনার মাধ্যমে আমি যে ইন্ডিকেশনগুলো পাই, উনি সরাসরি বলেননি, কিন্তু পরোক্ষভাবে যে দিকগুলো উনি ধরিয়ে দিতে চাইছিলেন সেটা আমার জীবন চলার পক্ষে অনেক সুবিধে করে দিয়েছে। আসলে মানুষ কি চায়, আজকের আলোচনার জীবনের চাহিদাটা কি, একটা কথা দেখতে গেলে জানতে বা অজান্তে মানুষের চাহিদা হলো নিজের এক্সপ্যানশন, সে নিজেকে বিস্তারে ছড়িয়ে দিতে চায়, এটাই সাধারণভাবে প্রতিটি মানুষের চাহিদা। এবং এই বিস্তারে ছড়িয়ে দেওয়ার পেছনে যে উইল ফোর্স যেটা কাজ করে, সেটা হয় তার প্রত্যেকের মনে, মানুষের মধ্যে থাকে একটা কিছুকে কেন্দ্র করে চলা, একটা কিছুকে ফুলফিল করে চলা, কাউকে একটা সন্তুষ্ট করে চলা, কাউকে একটা খুশি করে চলা। সেটা ব্যক্তি হতে পারে, সেটা বিষয় হতে পারে, সেটা বস্তু হতে পারে। সেটা কোনো একটা বিষয়কে কেন্দ্র করে এই পুরো অ্যাক্টিভিটিগুলো অ্যাক্ট করে। সেইটাকে কেন্দ্র করে যখন নিজের এক্সপেনশনটা মানুষ খোঁজে এবং সেভাবে এক্সপ্যান্ডেড হতে চায়, তার থেকে কিছু আসে সক্রিয়তা, কর্মদক্ষতা, এবং সেই কর্মদক্ষতার মধ্যে দিয়ে সেই পরিবেশের মধ্যে আস্তে আস্তে আধিপত্য বিস্তার করতে চায়। এইটা হলো দ্য মেকানিজম অফ এক্সপ্যানশন, মেকানিজম অফ গ্রোথ, মেকানিজম অফ মিনিং অফ লাইফ। এখন এই গ্রোথটা আমার এখন দেখতে হবে, র্যাশনালি আমাদের ব্যাপারটা বুঝতে হবে যে এই কমন ফ্যাক্টর যেটা পৃথিবীর প্রতিটি মানুষের মধ্যে রয়েছে, সেই কমন ফ্যাক্টরটা কতখানি প্রফিটেবল আমার জন্য হতে পারে। মানুষ হিসাবে এই বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ, তার মাথায় ব্যাপারে এই প্রশ্নটা আসা প্রয়োজন আছে যে আমি যে লক্ষ্য নিয়ে চলছি, আমার এক্সপ্যানশন আমি চাইছি, এবং এক্সপ্যানশনের জন্য যে পথে আমি চলেছি সেই পথটা আমার জন্য কতখানি প্রফিটেবল। এখন যখন এই বিষয়টা আমার মাথায় আসবে, তখনই আমাকে দেখতে হবে যে এই প্রফিটের প্যারামিটারটা কি। এখন এই প্যারামিটার খুঁজতে গেলে তখনই বহু প্রশ্ন, বহু সমস্যা এবং বহু জীবনের বহু পথ আমার সামনে খুলে যায়, অনেকগুলি পথ আমার সামনে আসে। অ্যাকচুয়াল মিনিংফুল এক্সপ্যানশন, মিনিংফুল প্রফিট, এই প্রফিটটাকে মিনিংফুল করে দেওয়ার জন্যে, প্রফিটটাকে এভারলাস্টিং করার জন্যে কোন পথ অবলম্বন করতে হবে, এইটাই হলো প্রকৃত জীবনের লক্ষ্যকে অ্যাচিভ করা, লক্ষ্যকে অর্জন করার ক্ষেত্রে শ্রেষ্ঠতম পথ। এখানে এবার আমরা প্রশ্ন ডিবেট হতে পারে, প্রশ্ন আসতে পারে কোন পথটা শ্রেষ্ঠতম পথ।
এখন এই প্রশ্নের উত্তর, আসলে এই প্রশ্ন নিয়ে আমি খুঁজছি আমার মধ্যে। একসময় যে আপনি বললেন, পূজনীয় বালার্কদা বললেন, সেটা একসময় একটা মতাদর্শ, জীবন দর্শন সামনে এসছে, সেগুলোর মধ্যে দিয়ে খোঁজার চেষ্টা হয়েছিল, কিন্তু সেখানে কোথাও গিয়ে দেখা যাচ্ছে সেসব বিষয় আমি এখন যাচ্ছি না, আলোচনার মধ্যে যাচ্ছি না, হয়তো একটা বস্তুবাদী দর্শনের মধ্যে দিয়ে খোঁজার চেষ্টা করা হয়েছিল। সে খুঁজতে খুঁজতে একটা জায়গায় যেন মনে হয় যে ফুল স্টপ পড়ে যাচ্ছে, তারপরে আর এগোনোর আর সম্ভাবনা দেখছি না। সেখানে যে প্রশ্নগুলো উঠে আসছে, মানুষের সাথে জীবনের সম্পর্ক কি, মানুষের সাথে তার অস্তিত্বের সম্পর্ক কি, মানুষের সাথে এই এভারলাস্টিং গ্রোথ তার সম্পর্ক কি, এটাকে কিভাবে এই এক্সিস্টেন্সিয়াল গ্রোথটাকে কিভাবে পার্মানেন্ট করে দেওয়া যায়, টোটালি ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ হিউম্যান লাইফের সাথে ইন্টিগ্রেট করা যায়। হয়তো একটা দিককে হয়তো ফোকাস করছে, কিন্তু ইন্টিগ্রেটেড ওয়েতে টোটালটাকে অ্যাড্রেস করা সেটা হয়তো হচ্ছে না। একটা বিষয়ের সাথে একটা বিষয়ের আন্তর সম্পর্ক, যে ইন্টার রিলেশনশিপ, সেগুলি যেন স্পষ্ট হচ্ছে না। চলার ক্ষেত্রে কোথাও কোনো একটা ফেভারেবল হচ্ছে, কিন্তু বাকিগুলো আনফেভারেবল হয়ে যাচ্ছে। সমস্তগুলোকে ফেভারেবল করে তুলে একটা নিশ্চিত গ্রোথের যে পথ, নিশ্চিত এগিয়ে যাবার যে পথ, সেই পথটা খুঁজতে আলটিমেটলি দেখতে পাওয়া গেল যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে পথ দিয়েছেন, তার মধ্যে অতীতের, আমি এখানে বিশেষ করে বলতে চাই, এটা কোনো তথাকথিত ধার্মিক ধর্ম বলতে আমরা সাধারণ মানুষ এই কথা বোঝে, সেটা কিন্তু তথাকথিত ধার্মিক পথ নয়। এই পথ হলো, সেটাকে ধর্ম বলতে পারেন, বিজ্ঞান বলতে পারেন, বস্তুবাদ বলতে পারেন, আধ্যাত্মবাদ বলতে পারেন, মনোবিজ্ঞান বলতে পারেন, জীবন বিজ্ঞান বলতে পারেন, যা বলবে, যে ভাষায় বলতে পারেন, আর সবগুলোকে বললেও কোনো অসুবিধা নেই। সবটা গিয়ে একটা জায়গায় গিয়ে মিলিত হলো, the science of becoming, science of development, science of evolution। তিনি সেই সায়েন্স অফ ইভলিউশনটা আমাদের সামনে তুলে দিয়েছেন, যার মধ্যে তথাকথিত ধর্মীয় মত, বৈজ্ঞানিক মত, রাজনৈতিক মত, দার্শনিক মত, মনোবৈজ্ঞানিক মত, জীববিজ্ঞানিক মত, সমস্তকে মার্চ করে গেছে। সবটা মিলে একটা টোটাল জীবন দর্শন, যাকে বলে ইন্টিগ্রাল ফিলোসফি অফ লাইফ, এই মানুষটির মধ্যে দিয়ে, আমি মানুষই বলছি আপাতত, এই মানুষটির মধ্যে দিয়ে ইভলভ করেছে, যেটা হলো তাই জন্য আমরা যখন বলি তাকে দ্য ফুলফিলার দ্য বেস্ট, মানে তিনি বিশ্বের প্রতিটি মানুষের বৈশিষ্ট্যকে পরিপূরণ করার মতন তার যে যোগ্যতা বা ক্ষমতা বা তার যা পথ যে দিয়েছেন সেটা রয়েছে। তাই তার মধ্যে এই জিনিসটা আমার সংকেতটা পেয়েছিলাম। এই সংকেতটাকে এবার আরো মেটেরিয়ালাইজ কি করে করা যায়, কি করে বাস্তবায়িত করা যায় নিজের জীবনের সাথে, সমাজ এবং রাষ্ট্র জীবনে, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি পূজনীয় বালার্কদার পিতৃদেবের কাছে পৌঁছেছিলাম। সেখান থেকে একটা নতুন দিগদর্শন আমার সামনে খুলে যায়, যে সেখানে একটা জিনিস আমি আজকে বলতে চাই, যেটা হলো আজকে আলোচনার সাথে হয়তো সম্পৃক্ত হবে, যে মতাদর্শ বা আইডিওলজি কখনো কোনো মানুষকে মানুষ করে তুলতে পারে না। এই সম্বন্ধে একটা বিরাট দ্বন্দ্ব, একটা ভুল ধারণা আমার ছিল। সেই মতাদর্শটা যে মানুষের মধ্যে মূর্ত হয়েছে, সেই মানুষটির সাথে যদি মেন্টাল অ্যাটাচমেন্ট না থাকে, তাহলে মতাদর্শকে মেটেরিয়ালাইজ করা যায় না। এটা একটা বাস্তব সত্য, এটা একটা বৈজ্ঞানিক সত্য। সেই সত্যটা উপলব্ধি করতে আমার অনেক সময় লেগেছিল, কিন্তু শেষমেশ এই সত্যটাকে কিছুটা হলেও হয়তো উপলব্ধি করতে পেরেছি। এই বোধটা আমার মধ্যে জাগ্রত হয়েছিল, এইভাবেই ভাবতে হবে, এই বিষয়ে আমার মধ্যে যে সন্দেহের অবসান ঘটেছিল, সেটা একমাত্র পূজনীয় বালার্কদার পিতৃদেব, পূজনীয় বুদ্ধদেব কর্তৃ মহাশয়ের কাছে। সেখান থেকে আমি ওইটাই বলবো, আমার জীবনের ট্রান্সফরমেশন, এখান থেকে নতুন করে জীবনকে দেখার এবং জীবনকে রিয়েলাইজ করার এবং সত্যকে উপলব্ধি করার, এবং সেই সত্যের মধ্যে দিয়ে একটা সলিউশন আমার সামনে, একটা গোল্ডেন পাথ অফ বিকামিং আমার সামনে যে খুলে যাচ্ছে আরো ক্রমশ, সেইটা প্রথম উন্মোচিত হয়েছিল ওই জায়গা থেকে।
আচ্ছা, আমি এখানে একটু আপনাকে একটু ইন্টারাপ্ট করে আমি একটা প্রশ্ন করতে চাই। সেটা হলো, এগুলো তো আপনি নিজের অভিজ্ঞতা বলে, এগুলো অভিজ্ঞতাটা এতদিনের অভিজ্ঞতা, যেটা একটা এতদিন ধরে আপনি সঙ্গ করছেন, আপনি এটা বুঝেছেন, রিয়েলাইজ করেছেন। কিন্তু আমরা যে ধরনের প্রশ্নগুলো সচরাচর পাই কমিউনিটির কাছ থেকে, চলতি জগৎ, আপনি স্কুলে পড়ান, স্কুলে ক্লাস 9-10 যে বাচ্চারা আছে, 11-12 যে বাচ্চা যারা এডাল্টহুড অ্যাটেন্ড করছে, বা যারা এখন নতুন নতুন নিজের কোনো প্রফেশনাল লাইফে যারা ঢুকেছে, তাদেরকে যদি আমরা এই বিষয়গুলো নিয়ে বলি যে এরকম টোটাল ডেভেলপমেন্ট, অলরাউন্ড ডেভেলপমেন্ট, স্পিরিচুয়ালিজম, তারা কিন্তু এই জিনিসটাকে অতটা গুরুত্ব দেবে না বা তারা শুনতে চাইবে না। কিন্তু এইগুলোর তো প্রয়োজনীয়তা আছে। আমাকে অনেকেই এরকম জিজ্ঞেস করে থাকে যে তোরা যে এত বড় বড় কথা বলিস, লোকেদের পেটে খাওয়ার দরকার, লোকেরা হাঙ্গার থেকে বাঁচতে চায়। আমরা যে কারিকুলামটা ফলো করছি বা আমরা যে অলরাউন্ড ডেভেলপমেন্টের কথাটা বলছি সচরাচর, তা দিয়ে কি কোনো মানুষের পেট ভরবে? তা দিয়ে কি সে নিজের লাইভলিহুড কামাতে পারবে? কারণ এখন এরকম অবস্থা হয়ে গেছে, গ্লোবাল রিসোর্সেস এরকম একটা ক্রাইসিসের জায়গা আমরা এসে গেছি, যেখানে আমাদের সর্বশ্রেষ্ঠ একটা জীবনের হয়ে গেল, মানে গোল, যে আমাদের বেঁচে থাকতে হবে, উই হ্যাভ টু সাস্টেন। চারিদিকে যেরকম ক্রাইসিস চলছে, তো এই বিষয়ে আমরা জিনিসটাকে কিভাবে শুরু করতে পারি? নো ডাউট সবকিছু আলটিমেটলি আইডিয়াল আর সুকেন্দ্রিকতার সাথেই রিলেটেড আছে, কিন্তু এগুলো অনেক আপার লেভেলের ব্যাপার। একটা আমি যদি সেটাকে গ্রাউন্ড স্টেট থেকে আরম্ভ করি, তো কিভাবে সেটাকে করতে হবে, এই বিষয়ে যদি আপনি একটু আরেকবার, যেহেতু আপনি অনেক ছাত্রদের সাথে সঙ্গ করে থাকেন, আপনি জানেন তাদের সাইকোলজি, আপনি বোঝেন, আপনি তাদের অনেক কিছু জানেন, অনেকদিন ধরে স্কুলে আছেন আপনি, এই বিষয়ে যদি একটু আপনি করেন। ওই যে প্রথমে আমরা বললাম যে একটা এক্সপেনশনের চাহিদাটা বয়স নির্বিশেষে, জাতি নির্বিশেষে, ভাষা নির্বিশেষে, রাষ্ট্র, দেশ, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের মধ্যে আছে, বয়স নির্বিশেষে। এখন যখনই এই বিষয়টাকে আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করি, প্রথমে আপনি ইন্ট্রোডাকশনে যে বলেছিলেন যে মানুষ চায় কি চায়, ভাবে যে আমার কাছে অর্থ যদি আমি না রোজগার করতে পারলাম তো আমার জীবনের লক্ষ্যই পূর্ণ হলো না, বা একমাত্র অর্থই হলো মাধ্যম যার মধ্যে দিয়ে আমি জীবনের আনন্দকে আমি কিনে নিতে পারি বা আনন্দকে জয় করতে পারি। এখন এটা খুব সহজ, আমরা মানুষ তো বারবার করে একটুখানি যৌক্তিকতার মধ্যে দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করা উচিত। শুধু ভাবলেই হবে না, মানে এই জিনিসের ভেতরে ঢোকার চেষ্টা করতেই হবে। এখন এই যে অর্থ বা মেটেরিয়াল গ্রোথ, অর্থ রোজগার করা অথবা মেটেরিয়াল গ্রোথ, মেটেরিয়াল কমফোর্ট আমরা চাই, আমাদের সারাউন্ডিংসে চাই, আমার অর্থের অভাব হবে না, আমার চিকিৎসার অভাব হবে না, আমার থাকার অভাব হবে না, আমার খাওয়া পড়ার অভাব হবে না, প্লাস জীবনটাকে আরো এনজয়েবল করে দেওয়ার জন্য যা রিসোর্সেস প্রয়োজন আছে তার একটু বেশি হলেই ভালো, কম যেন না হয়। এটা প্রতিটি মানুষ তো আজকে দিনে চাইছে, আগেও চাইতো, চিরকালই চেয়ে এসছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই রিসোর্সটা আমি যে আর্ন করব, সেটা কিসের ভিত্তিতে করব, কোথায়, আমার কোন যোগ্যতার উপর দাঁড়িয়ে আমি এই রিসোর্সটাকে আমি আর্ন করতে পারবো। তখনই দেখা যাচ্ছে আমার মধ্যে অনেক অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন আছে। আমি যে একটা আমি এন্টারপ্রেনারশিপ করতে চাই, একটা ইন্ডাস্ট্রি বানাতে চাই, আমি এক্সাম্পল বলছি, ঠিক আছে, আমি বাদ দিলাম, আমি একটা ভালো চাকরি করতে চাই। এখন একটা চাকরি করতে গেলে তার কিছু যোগ্যতা অর্জন করতে হবে। প্রাথমিকভাবে আমরা বুঝি যে ভালো ডিগ্রি পেলেই চাকরি পাওয়া যায়, ঠিক, কোনো সন্দেহ নেই। একটা ডিগ্রিটাকে অর্জন করতে গেলে খুব ভালো করে স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে, ঠিক, কোনো সন্দেহ নেই, প্রত্যেকে এটা স্বীকার করবে। আর ভালো করে পড়াশোনা করতে গেলে টাইম ম্যানেজমেন্ট করতে হবে, ঠিক, এটা সবাই মানবে। সেলফ ম্যানেজমেন্ট করতে হবে। এখন এই সেলফ ম্যানেজমেন্টের মধ্যে অনেক কিছু ইচ্ছাকে আমাকে স্যাক্রিফাইস করতে হবে।
আমার সামনে পরীক্ষা আছে, আমি যদি বলি আমার বন্ধুদের সাথে এখন আড্ডা মারা আমার খুব ইচ্ছা হচ্ছে, সেই ইচ্ছাটাকে আমি স্যাক্রিফাইস করব। আমার সিনেমা দেখার ইচ্ছা হচ্ছে, স্যাক্রিফাইস করব। এই যে ডিজায়ার অফ কমপ্লেক্সেস। এক মিনিট, আপনি যে এই যে কথাটা বললেন যে স্যাক্রিফাইস করে, সেটা কিন্তু দেখা যায়। আপনি যদি দেখেন, এটা করি তো আমরা, দেখা যায় ওগুলো কিন্তু রেলিভেন্ট। যেমন কেউ যদি ক্রিকেট খেলতে ভালোবাসে বা কোনো খেলার প্রতি তার যদি ঝোঁক থাকে, সে কিন্তু এরকম অনেক জিনিসগুলোকে স্যাক্রিফাইস করে সো দ্যাট ক্রিকেটটাকে সে নিয়ে জীবনে বা ওই গেমটাকে প্রলিফারেশন করতে পারে, আরো বেশি করতে পারে। কিন্তু আমার যে কোশ্চেনটা হলো যে এই যে ঠাকুরের প্রতি বা আদর্শের প্রতি যে ভালো লাগার ব্যাপারটা, সেটা স্টার্টিং কোথার থেকে হবে? সেই জায়গায় আমি আসার চেষ্টা করছি। তো এই যে আমি মানে কথার মূল বক্তব্য হলো যে অ্যাডজাস্টমেন্ট অফ আওয়ার কমপ্লেক্সেস বা অ্যাডজাস্টমেন্ট অফ আওয়ার ডিজায়ার্স, সেইটাকে অস্বীকার করা যাচ্ছে না। একটা জায়গায় একটা কিছু প্রাপ্তির জন্যে আমাকে যদি যেতে হয়, সেটাকে প্রাপ্ত করতে হয়, তার জন্য যেখানে যেখানে অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন আছে সেটা আমাকে করতেই হবে। এখন এটাকে আমাকে আরো এক্সপ্যানশনের দিকে নিয়ে যাওয়া। এখন এই মেটেরিয়াল গ্রোথটা যেন আমার কখনো পতনের কারণ না হয়। একটা জায়গায় আমি পৌঁছে গেলাম, আমি এভাবে অ্যাডজাস্টমেন্ট করলাম, ভালো পরীক্ষা দিলাম, ভালো রেজাল্ট করলাম, ভালো ইনস্টিটিউশনে চাকরি পেলাম, ভালো ডিগ্রি পেলাম, ভালো চাকরি পেলাম, ভালো রোজগার করছি। এখানে এখন তাহলে যদি এইটাই যদি জীবনের লক্ষ্য হয়, তাহলে আত্মহত্যার সংখ্যা এই ভালো রোজগারের মানুষের মধ্যে বেশি বাড়ছে কেন, আমার প্রশ্ন করতে চাইছি। অ্যাবনর্মালিটির সংখ্যা উচ্চ রোজগারের মানুষের মধ্যে বাড়ছে কেন? ফ্যামিলি ডিস্টরশন, ফ্যামিলি প্রবলেম, কনজুগাল কনফ্লিক্ট এই উচ্চবিত্ত মানুষের মধ্যে বাড়ছে কেন? মা বাবার প্রতি কর্তব্য দায়িত্ব, সেটা আমি বলছি একটু মিনিমাম সেন্টিমেন্ট, সেগুলি ওয়ার্ক করছে না কেন? একটা দেশের প্রতি যার তার যে যে দরদ, একটা দায়িত্ববোধ, কর্তব্যবোধ, একটা মমত্ববোধ বাড়ছে না, কমে যাচ্ছে কেন? মানবতাবোধ, আমার পাশের বাড়িটার মানুষের অসুস্থ শরীর, তার জন্য আমাকে কিছু করতে হবে, তার জন্য প্রাণটা কাঁদছে না কেন? এগুলো সব বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই উচ্চশিক্ষিত উচ্চবিত্ত মানুষের মধ্যে বেশি করে দেখা যাচ্ছে। আর এবং এই জিনিসগুলো ক্রমশ মানুষের মধ্যে কমে কমে আসে, এগুলো কিন্তু রিফ্লেক্ট করছে আমাদের ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইন্ডেক্সের প্রতি। কিন্তু এখানে বিষয়ে কোনো সন্দেহ নেই। এক্স্যাক্টলি, আমি সেই জায়গায় প্রশ্ন করতে চাইছি, তুমি কি এই জিনিসগুলো চাও না? মানে তারা কি এই জিনিসগুলো চায় না? তারা কি চায় না যে মানুষ তাদের প্রতি সহানুভূতিশীল হোক? এই জায়গাগুলোকে কোন শিক্ষা ব্যবস্থা অ্যাড্রেস করবে? কোন শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে? সে কিন্তু চাইছে, সে চায় আমার প্রতি মানুষ সহানুভূতিশীল, মানুষ আমাকে ভালোবাসুক, মানুষ আমাকে এগিয়ে দিতে সাহায্য করুক, আমার প্রয়োজনে মানুষ আমার পাশে দাঁড়াক। কিন্তু সে সেটা করে উঠতে পারছে না বা করছে না, বা সেই ইচ্ছাগুলো আস্তে আস্তে নষ্ট করে। এখানেই প্রয়োজন আছে আরো ফাইনার অ্যাডজাস্টমেন্ট অফ কমপ্লেক্সেস। আমরা খুব গ্রসার লেভেলে কমপ্লেক্স অ্যাডজাস্টমেন্টের কথা হয়তো বলছি, এই শিক্ষাগত ইনস্টিটিউশন, এবং সেখানে বাবা মারও বিরাট দায়িত্ব রয়েছে। বাবা মাও তাদের সামনে এমন কোনো আদর্শ তুলে ধরছেন না, তার বাবা মার প্রতি যে দায়িত্ববোধ, সমাজে তার আশেপাশে পরিবেশের প্রতি তার দায়িত্ববোধ, বা রাষ্ট্রের প্রতি যে দায়িত্ববোধ, সেইগুলি তারা এক্সিবিট করতে পারছেন না তাদের সন্তানের মধ্যে। তাদের সন্তানের কাছে একটা এক্সপেকটেশন করছে, যেগুলো আমরা আলোচনা করলাম। এখন এই জিনিসগুলোকে সম্পূর্ণ টোটাল গ্রোথ মধ্যে কিন্তু এইগুলি সবটা আসছে না। এগুলি টোটাল গ্রোথের মধ্যে, ইন্টিগ্রেটেড গ্রোথের মধ্যে এইগুলি কতগুলি ফ্যাক্টর, এর সাথে বাকি যে ফ্যাক্টরগুলো যেগুলো বাদ পড়ে গেল। এই যে ঠাকুরের সাথে একবার আমরা প্রায় এগুলো আলোচনা করি, সেদিনকেও আলোচনা করছিলাম, এই যে স্বাধীনতা নিয়ে রাজনৈতিক নেতারা ঠাকুরের কাছে এলো, করতে গেলে লাস্টে আলোচনার মধ্যে দিয়ে লাস্টে ঠাকুর বললেন, তাহলে আপনি বলুন কিভাবে তাহলে পরাধীন হলো? পরাধীনের স্বাধীনতার গোড়ার থেকে হলো যে সাম্রাজ্যবাদী শক্তি। কেন সাম্রাজ্যবাদী শক্তি আমাদের উপর আধিপত্য বিস্তার করলো? আমাদের মধ্যে ইন্টিগ্রেশন কেন ছিল না? ঠাকুর প্রশ্ন করছে। আমাদের মধ্যে প্রত্যেকের স্ব প্রধান হয়ে গেছিল। স্ব প্রধান হলো কেন?
লাস্টে তারা রাজনৈতিক নেতারাই বললেন আমাদের ওটা জাতীয় ক্যারেক্টার। তাহলে বোঝা গেল তা আমাদের এই ক্যারেক্টার খারাপ থাকার জন্য আমরা পরাধীন হলাম, এই জায়গাটা আমরা লিঙ্ক করতে পারছি না। ক্যারেক্টার খারাপের জন্য আমাদের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ থেমে যাচ্ছে, এই জায়গাটা আমরা লিঙ্ক করতে পারছি না। ক্যারেক্টার বিল্ড আপ হচ্ছে না বলে আমাদের ফ্যামিলি লাইফে পিস আসছে না, এই জায়গাটা আমরা লিঙ্ক করতে পারছি না। ক্যারেক্টার অ্যাডজাস্টেড নেই বলে ইকোনমি ফল করে যাচ্ছে, এই জায়গাটা আমরা লিঙ্ক করতে পারছি না। তো এখন এই জায়গাটাকে লিঙ্ক করে দেওয়ার জন্য যে মানুষের প্রয়োজন, যে শিক্ষকের প্রয়োজন, সেই শিক্ষকের কাছে না গেলে, সেই শিক্ষকের কাছে না সারেন্ডার্ড হলে, সেই শিক্ষককে আমার জীবনের গাইড হিসেবে না গ্রহণ করতে পারলে, অ্যাটলিস্ট তার প্রতি সিম্প্যাথেটিক অ্যাটাচমেন্ট যদি আমার মধ্যে না আসে, তাহলে কিন্তু কখনো এগুলো শুধু কথার কথাই থেকে যাবে, প্রকৃত গ্রোথ কখনো হবে না, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি দাদাকে এটা ইন্টারাপ্ট করছি এই প্রসঙ্গে। ঠিক এই জায়গাটায় একটা কোয়েশ্চেন, আমাদের তো প্রচুর কোয়েশ্চেন এসে ভরে গেছে, প্রচুর মানুষ দেখছেন একসাথে। আমি সকলের কাছে অনুরোধ করব যাতে আরো মানুষ এই শোটার থেকে উপকার লাভ করতে পারে, এবং তার জন্য আপনারা এটাকে শেয়ার করে দিন আরো মানুষের কাছে, যাতে শ্রী শ্রী ঠাকুরের বার্তা, জীবন বর্ধনী বার্তা আরো মানুষের কাছে পৌঁছে যায়। তা এই কনটেক্সটে একটা কোয়েশ্চেন আমার খুব রিলেটেবল লাগলো, আমি তাই যদি আপনি অনুমতি দেন এই প্রশ্নটা এখানে তুলে ধরতাম। অবশ্যই অবশ্যই, নিশ্চয়ই। একজন প্রশ্ন করেছেন ইষ্টপ্রোক্ত টিম থেকে, যে গভর্নমেন্ট কেন তাহলে এই ধর্মাচরণকে আইডেন্টিফাই করেন না বা করে না? তারা ধর্ম বলতে বেশি পূজা ও আচার আচরণে ব্যাপ্তি দেখায়, আইডিয়াল কেন দরকার? যদি আপনি এই কোয়েশ্চেনটাকে খুবই রেলিভেন্ট কোশ্চেন যিনি করেছেন, খুবই রেলিভেন্ট কোশ্চেন করেছেন। এবং আমরা নিজের পারিপার্শ্বিকে এটা দেখছি যে ধর্মাচরণকে, ধর্ম বলতে বেশি পূজা আচ্ছা সেরিমোনিয়াল রিচুয়ালিস্টিক ব্যাপারটা একটু বেশি হাইলাইটেড হয়ে যাচ্ছে। সত্যি এখানে আইডিয়ালের কেন দরকার? এবং যদি আমরা এই অ্যান্সারটাকে কোনো রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে যদি দেখাতে পারি, এরকম কোনো দেশের গল্প বা এরকম কোনো ব্যক্তিত্বের গল্প যার জীবনে এরকম আইডিয়াল থাকাতে তার এরকম ক্যারেক্টার ডেভেলপমেন্ট হয়েছিল, তাহলে আমার মনে হয় জিনিসটা বুঝতে সকলের জন্য আরো সুবিধা হবে। আমাকে বলতে হ্যাঁ শিবদা তুমি। আচ্ছা, প্রথমে তো ধর্মাচরণ ব্যাপারটাই আমার কাছে স্পষ্ট নয়, হয় এটা সরকারি স্তরে হোক বা শিক্ষা স্তরে হোক বা সাধারণ ব্যক্তির ক্ষেত্রেই হোক। ধর্ম বলতেই মনে হয় যে একটা এমন কিছু রিচুয়ালিস্টিক অ্যাক্টিভিটিস যার সাথে সরাসরি জীবনের কোনো রেশনাল কোনো রিলেশন আছে কিনা সেটা এস্টাবলিশ করা যায় না। এটা মানুষের বিশ্বাসের ব্যাপার, আস্থার ব্যাপার, তার উপরে দাঁড়িয়ে মানুষ করে, তাতে মানুষ হয়তো যারা করে তারা মনের শান্তির জন্য করে, বা একটা অবাস্তব বা আনরিয়েলিস্টিক কোনো একটা বিষয়ের ওপর তারা দাঁড়িয়ে এই কাজগুলি, এই অ্যাক্টিভিটিগুলি করেন, এরকম একটা ধারণা। কিন্তু সেটা ধর্মের অঙ্গ নয়। ধর্ম আমরা যেভাবে ভাবছি সেটাও ধর্ম নয়, আবার যারা এটাকে টোটালি ইগনোর করছে সেটাও ধর্ম নয়। মুশকিল হলে যে তখনই বালাকোদায় যে বলছিলেন যে দুদিক থেকেই অ্যাটাকটা হয়, এখানে এই জায়গা থেকে আমাদের এই স্ট্যান্ডটা থেকে দুদিক থেকে অ্যাটাক হয়। যারা তথাকথিত ধর্ম নিয়ে চলছেন, যেটাকে মনে করছে আমরা ধার্মিক, তারা এই জিনিসটাকে মেনে নিতে পারে না যে তো আপনারা কি কথা বলছেন। আবার যারা টোটালি এথিস্ট প্রকৃতির মানুষ, যারা ধর্ম শব্দটার প্রতি তাদের একটা অহনিয়া আছে, তারাও আবার এটাকে আক্রমণ করেন। আপনারা ধর্ম মুখে ধর্ম বলছেন, কিন্তু বলছেন তো রেশনাল কথা, এটা আপনারা ঠিক নন। ফলে এই যে দুটো দিক থেকে আমাদের উপর আক্রমণটা হয়, তারা মানে সহজে মেনে নিতে পারেন না। তো আমাদের ভুলটা তো ওখানেই হয়ে যাচ্ছে। এখন বলছেন যে এই আইডিয়ালের সম্পর্কটা কি, এবং রাষ্ট্র এটাকে গ্রহণ করছে না কেন? এখন রাষ্ট্র মানে তো মানুষ, এখন মানুষের কাছে জিনিসটা স্পষ্ট নয়। আমাদের যদি তা না হলে আমাদের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলছি কেন? ধর্ম যদি একই হয়, তাহলে সায়েন্স অফ বিইং অ্যান্ড বিকামিং যদি ধর্ম হয়, তাহলে তো ধর্ম এক। ধর্ম তো বহু হতে পারে না, আইডিয়া বহু হতে পারে, সম্প্রদায় বহু হতে পারে। সেদিনকে এই তো আমাদের সৌভিক খুব সুন্দর আলোচনা করছিল কলকাতার ওই ইয়েতে উৎসবে, আমি শুনছিলাম ভিডিওতে,
অপূর্ব আলোচনা করেছে, সম্প্রদায় ব্যাপারটাকে খুব কত সুন্দর করে ব্যাখ্যা করতে করেছিল সেদিনকে কলকাতা উৎসবের আলোচনাতে। আমি সেই বিষয়ে এখন যাচ্ছি না, তারা কেউ চাইলে সেই ভিডিওটা আরেকবার শুনে নিতে পারেন। তো এই যে ধর্ম এবং সম্প্রদায়টাকে এক করে দেখা, আসলে ধর্ম বলতে গেলে আমরা সম্প্রদায়ের কথাটা কি প্রথমে মাথায় হয়ে যায়, হিন্দু মুসলমান খ্রিস্টান এইগুলির প্রয়োজনীয় থেকে, এগুলো সমস্ত সমস্যার কারণ। এখন এখানে তাহলে সেই ধর্মটাই বা কি এবং সেখানে আইডিয়ালের প্রয়োজনীয়তা কি? আমার আলধা বালারকোদাই কিছুদিন আগে যে আলোচনাটা তাতে উনি বলছিলেন যে যদি আমি হিউম্যান কোয়ালিটি হিসাবে যদি আমি সিম্প্যাথিটাকে যদি ফিল করতে চাই, তো একজন যার মধ্যে যে সিম্প্যাথি যে মানুষের মধ্যে আছে সেরকম মানুষের কাছে না গেলে আমি সিম্প্যাথিটা বুঝতে পারি না। আমি যদি ভালোবাসা লাভটাকে আমি বুঝতে চাই, তো বেস্ট এক্সাম্পল হলো মাই মাদার। মার কাছে হয় যে আনকন্ডিশনাল লাভটা মার কাছে পাওয়া যায়, যেটা অন্য কারোর কাছে তেমনভাবে হয়তো পাওয়া যায় না, বাবা মার কাছে যেটা পাওয়া যায়। তো তার মানে ওই যে মেটেরিয়ালাইজড ফর্ম অফ লাভ ইজ হলেন মা বা বাবা। তাহলে কোনো কোয়ালিটি বুঝতে গেলেই সেই কোয়ালিটিওয়ালা মানুষের খোঁজ এসে যায়, জানতে বা অজান্তে। যেমন কোনো মতাদর্শকে বুঝতে গেলে সেই মতাদর্শটাকে যিনি রিয়েলাইজ করেছেন সেই মানুষটার ব্যক্তিত্বের কথা আপনা আপনি মনে এসে যায়, মানুষ স্বীকার করুক বা না করুক। তাহলে যদি ধর্মটাকে বুঝতে হয়, সেই ধর্মটা ডেমনস্ট্রেট করেছেন এমন একজন মানুষের প্রয়োজনকে অস্বীকার করা যায় না। and that very person is ideal, who has materialized those line of thinking, science of becoming in his personal life. এখন যেখানে যে দেশে উন্নতি ঘটেছে, আমি একটা কথা বলছি যে একসময় বিশ্ব সমাজতন্ত্রের পেছনে ছুটেছিল সোভিয়েতে রুশ বিপ্লবের পর। 1917 সালে রুশ বিপ্লব হয়েছিল লেনিনের নেতৃত্বে। তারপরে সোভিয়েতের মধ্যে, তখন সোভিয়েত হলো যখন, তারপরে ওই সোভিয়েত ইউনিয়নেতে যে মেটেরিয়াল গ্রোথ খুব অল্প সময়ের মধ্যে সাংঘাতিক মেটেরিয়াল গ্রোথ হয়েছিল, যেটা একবারে পিছিয়ে পড়া রাষ্ট্র ছিল, সেটার প্রতি বহুবার বিশ্বের প্রায় অর্ধেক মানুষ তার প্রতি আসক্ত হয়েছিল, অ্যাট্রাক্টেড হয়েছিল। স্বাভাবিকভাবে যদি কেন একটা মানুষ পথ দেখাতে পারে, মানুষের জীবনের সমাধান দেখাতে পারে, মানুষ আকর্ষণ বোধ করবেই। এখন আমি কি সেটা সঠিক ছিল কি বেঠিক ছিল সেসব আলোচনা পরে হবে। আমি বলতে চাইছি যে এই গ্রোথটা বা এই ট্রান্সফরমেশনটা হলো কি করে, একটা জায়গা থেকে একটা জায়গায় একটা রাজনৈতিক পরিবর্তন এলো এবং সেই পরিবর্তন পরে একটা দারুণ গ্রোথ হয়েছিল। এ বিষয়ে কোনো সায়েন্স টেকনোলজি থেকে শুরু করে তাদের শাসন ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য, রুজি রোজগার এবং বিশ্বে একটা পরাশক্তি হিসেবে ওরা নিজের অবস্থানকে সুনিশ্চিত করেছিল। কিভাবে হলো? এখানেই গ্লোয়িং পয়েন্টটা কি, কেন হলো ওটা? সেখানে এমন একজন মানুষের উদ্ভব হলো, একটা ব্যক্তিত্বের উদ্ভব হলো, যাকে দেখে ওখানকার মানুষেরা মনে করলো he can show the path to and who can solve our problems. আমার যে ডে টু ডে লাইফের প্রবলেম গুলো এই মানুষটার মধ্যে দিয়ে আমরা এই মানুষটা আমাকে সলভ করতে পারে। let us come together around him. তিনি সেই স্বপ্নটা দেখাতে পারলেন, তার ব্যক্তিত্বের মধ্যে দিয়ে হোক, তার জ্ঞানের মধ্যে দিয়ে হোক, তার অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে হোক, তার জনসংযোগের মধ্যে দিয়ে হোক। তিনি হলেন ভ্লাদিমির ইলিচ লেনিন। আমি সেখানকার সেই কনটেক্সটে বলছি, আমি সেটাকে আদর্শ কি আদর্শ নয় সেই বিষয়ে আমি যাচ্ছি না। তো তিনি যে তুলে ধরতে পারলেন, তার পেছনে কি শক্তি ছিল, কোথা থেকে তিনি কি করলেন? তিনি একটা মতাদর্শকে তিনি নিজের জীবনে আচরণের মধ্যে তুলে ধরার চেষ্টা করলেন, দ্যাট ইজ কল্ড মার্কসিজম। আমি কথা বলছি, সেটা তিনি না জীবনে তুলে ধরে সেটাকে মেটেরিয়ালাইজ করলেন, সেখানে মানুষের মধ্যে একটা আস্থা অর্জন করলেন। সেটা বেশ কিছু বছর, অন্তত 40-50 বছর পর দেখেছিল, তারপরে আস্তে আস্তে আবার ডিক্লাইন করে গেল। এখানেই প্রশ্ন, তিনি যে মানুষের আস্থা করে একটা আইডিয়াকে, নিজে আইডিয়াল হয়ে একটা আইডিয়াকে তুলে ধরলেন এবং সলিউশন দিলেন, একটা করতে পারলাম, এবং কেন ডিক্লাইন করলো ইন্টারাপ্ট করবো
আপনি যে বললেন মার্কসিজমের কথা, লেনিন সে মার্কসিজমটাকে পোর্ট্রে ম্যানিফেস্ট করে দেখালেন, তাই তো? কিন্তু মার্কস যখন প্রিন্সিপাল গুলো তৈরি করেছিলেন সেটা কিন্তু অত ফেমাস হয়নি, আনটিল অ্যান্ড আনলেস ওটাকে কাজে কর্মে লেনিন করে দেখালেন, তখন গিয়ে মার্কসিজমটা পুরো ওয়ার্ল্ড ওয়াইডলি রিকগনাইজড হলো, তাই তো? ব্যাপারটা এরকমই তো। তো এখানেও তো ওই ব্যাপারটাই চলে আসছে, যেটা একটু আগে আপনি বলছিলেন, যে যতক্ষণ না কারুর মধ্যে দিয়ে জিনিসটাকে হতে দেখবো না আমরা, ততক্ষণ এই জিনিসটা আমরা বুঝতে পারবো না। মার্কস প্রিন্সিপাল গুলো লিখে গেছিলেন, কিন্তু সেটাকে কার্যরত করলেন লেনিন তার নেতৃত্বে, এবং সেটার একটা রেজাল্ট এলো। ওই জন্য আদর্শ বলতে এখানে আপনি তাহলে কাকে বলবেন? মার্কসকে বলবেন বা লেনিনকে বলবেন ইন দ্য কনটেক্সট অফ কমিউনিজম? আমি এখানে সম্পূর্ণ আমি বলতে চাইছি যে আইডিয়ালের প্রয়োজনীয়তা কোথায়। আইডিয়াল যিনি একটা ভাবনাকে নিজের জীবন আচরণে প্রয়োগ করে মানুষের সামনে এক্সাম্পল হিসাবে তুলে ধরতে পারেন, তাকেই বলা হয় আইডিয়াল। সেই আইডিয়াল যদি না থাকে তাহলে উন্নতির কোনো ক্ষেত্রেই উন্নতি হয় না। আমি একটা সাধারণ ইনস্টিটিউশনের কথা বলছি, এই যে জামশেদজি টাটা, এই যে টাটা যে কোম্পানি এতখানি গ্রোথ হলো, জামশেদজির কিছু চিন্তা ভাবনা ছিল, কিছু আইডিয়া ছিল, যেটা জামশেদজি নিজের জীবন আচরণের মধ্যে দিয়ে করে দিয়ে মানুষকে সার্ভিস দিয়ে সেই ইন্ডাস্ট্রিটাকে গড়ে তুললেন। তো ওই ক্ষেত্রে, ওই ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের ক্ষেত্রে জামশেদজি হলেন আইডিয়াল আমার সামনে। আইডিয়াটা তিনি যেখান থেকেই পান না কেন, আইডিয়াটা তিনি মেটেরিয়ালাইজ করলেন, তখন সেটা আমাদের সামনে মেটেরিয়ালি বাস্তবভাবে অন দ্য সারফেস এলো, তার একটা রেজাল্ট দেখতে পেলাম, তার মধ্যে দিয়ে মানুষ উপকৃত হলো এবং এখনো হয়ে যাচ্ছে। এইটা জীবনের প্রতিটি ক্ষেত্রে এটার প্রয়োজন আছে। তাই রাষ্ট্র একে গ্রহণ করবে কি করবে না, এখন এটা নির্ভর করছে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে ভাবনা দিয়ে গেলেন, তার নিজের জীবন দিয়ে যে ভাবনাগুলো দিয়ে গেলেন, সেগুলি আমাদের জীবনে কতখানি এক্সাম্পল সেট করার মতন করে নিজের চারিত্রিক উন্নতির মধ্যে দিয়ে এটা অ্যাজ এ লিভিং সলিউশন হিসাবে সমাজের মধ্যে আমরা প্রতিষ্ঠা করতে পারছি কিনা। এখন এইটা আমাদের ভাবতে হবে যে থিওরিটিক্যালি সলিউশনগুলো বইয়ের মধ্যে রয়েছে, সেটা আমরা কতখানি মানুষের মধ্যে স্বপ্ন হিসাবে তুলে ধরতে পারছি কিনা, মানুষের স্বপ্নটাকে বাস্তবায়িত করার মতন প্রপার রাস্তা দেখাতে পারছি কিনা। সেটা তখন হয় ভাই যখন আমরা আমাদের চারিত্রিক দ্যুতির মধ্যে দিয়ে সেটা দীপ্ত হয়ে মানুষের সামনে আসবে। মানুষ তো খুঁজছে। আমাদের সব সুবিধা এইটাই যে সলিউশন গুলো টোটালি তৈরি করা রয়েছে, কিন্তু সেটা বইবন্দি হয়ে রয়েছে। এই প্রসঙ্গে অনেকগুলো প্রশ্ন এসছে, তবু আমি ইনার প্রশ্নটা আবার তুললাম এই জন্য যে ইনি আরেক জায়গায় বলছিলেন ধর্ম কেন তাহলে এই ধর্মাচরণকে আইডেন্টিফাই করে না। তো আমি বলবো আপনার আলোচনা থেকে এবং পুরো ব্যাপারটা থেকে যে এই গভর্নমেন্ট বলতে কাকে বলছে? গভর্নমেন্টও তো একটা সেট অফ পিপলের কথাই বলা হচ্ছে। অবশ্যই। তো তারা যদি অ্যাডজাস্টেড না হয় হবে না। তো আমি এখানে এই জন্য ইন্টারাপ্ট করলাম। এর মধ্যে তারপরে আরেকটা ইম্পর্টেন্ট কথা একজন প্রশ্ন করেছেন যে আর এই যে কথাগুলো হচ্ছে, যে আইডিওলজির কথা হচ্ছে, এর প্রতিষ্ঠা কে করবে? কারণ আইডিয়াল আমি যাকে বানাচ্ছি সে তো ফিজিক্যালি অ্যাভেলেবল না বা অনেকের কাছে অ্যাভেলেবল না, তাহলে আইডিয়াল কি মানুষ? তাই তো এরকম প্রশ্ন করেছে। এইটা আমি একটু অ্যাড্রেস করতে বলবো দাদাদের। থ্যাংক ইউ। বালার কথায় যদি কিছু বলেন তো বলুন, তারপর না আপনি বলুন। এইগুলো খুব আমরা আলোচনা প্রথমে একটুখানি তাত্ত্বিক কথা বলি, একটু তত্ত্বগত কথা হয়ে যাবে। সেটা হলো কিছুটা মনোবিজ্ঞান আর কি। হয়তো মানুষের মধ্যে থাকে কতগুলি, আমরা প্রথমেই আলোচনা করেছিলাম, সেগুলো মনোবিজ্ঞানও স্বীকার করে যে কতগুলি কমপ্লেক্স থাকে মানুষের মধ্যে, যেটা হয়তো আমরা অনেক সময় চারটে ভাগে ভাগ করি। হ্যাঁ, সেগুলো আলাদা, সেই বিষয়ে আমি এখনো বলছি না। ইডিপাস বলুন, নার্সিসাস বলুন, বা হোমোসেক্সুয়াল বলুন, বা হেটেরোসেক্সুয়াল যেগুলো কমপ্লেক্সেস গুলো আছে, সেগুলো তারা মনোবিজ্ঞানী যারা, তারা হয়তো নিজের মতো করে ভাগ করেছেন। কিন্তু আমি একটা একদম গ্রসার লেভেলে বলছি যে একটা মানুষের যে অ্যাক্টিভিটি, সেটা কিভাবে ড্রিভেন হয়, কোনটার থেকে গাইডেড হয়। মানুষের যে সক্রিয়তা আসে কোত্থেকে?
এটা যদি আমরা জানার চেষ্টা করি, দেখবে যে প্রত্যেকের মধ্যে একটা থাকে প্রিয়কে উপভোগ করার একটা 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 প্রেরণা থেকে এই অ্যাক্টিভিটি গুলো আসে, প্রিয়কে উপভোগ করার। সে প্রিয় কেউ যে কোনো হতে পারে, এক একটা মানুষের কোনো অ্যাবস্ট্রাক্ট হতে পারে, কোনো অ্যাবস্ট্রাক্ট হতে পারে, প্রিয় হতে পারে, তাও হতে পারে, কিন্তু সেই প্রিয়কে উপভোগ করার ইচ্ছা থেকে কিন্তু এই অ্যাক্টিভিটি গুলো আসে, অ্যাকশন গুলো আসে, সেটাকে আমরা বলি মাস্টার কমপ্লেক্স। আমি একটু মনোবিজ্ঞানের দিকে যাচ্ছি। তো প্রত্যেক মানুষ তার নিজেকে একটু নিজের প্রতি যদি খোঁজ করে, ইন্ট্রোস্পেক্ট করে, সে হয় একটু চেষ্টা করলে নিজের মাস্টার কমপ্লেক্সকে মানুষ খুঁজে বার করতে পারে, যে আমি আমার সবকিছু কাজের মধ্যে, সমস্ত অ্যাক্টিভিটির মধ্যে বারবার করে কোন জায়গাটা আমার কাছে ফোকাসড হয়ে উঠছে, কাকে আমি ফুলফিল করতে চাইছি, বা কোন ইচ্ছাকে পূরণ করার জন্য আমার সমস্ত অ্যাক্টিভিটিগুলো ইয়ে হয়ে রয়েছে, অ্যাক্টিভ হয়ে রয়েছে। সেই মাস্টার কমপ্লেক্সটা যেমন হবে আমার অ্যাক্টিভিটি তেমন হবে। এখন এই যে প্রশ্নটা করা হলো যে কে করবে, করবো তো মানুষই করবে, মানুষ ছাড়া তো আর কেউ করে না, ভগবান তো করে না, মানে আমি বলছি ঈশ্বর তো করে না। এখানে একটা বড় প্রশ্ন এসে যাচ্ছে, কিন্তু ঈশ্বর কেউ কিছু করতে পারেন না, ঈশ্বর চাইলেও মঙ্গল করতে পারেন না, ঈশ্বরের হাজার চাহিদা থাকলেও মানুষের মঙ্গল হতে পারে না যদি না মানুষ তার মঙ্গল চায়। আবার এখানে আবার বস্তুবাদীরা বলবে তাহলে ঈশ্বরের দরকার কি? দরকার নেই, ঈশ্বরের দরকার নেই। ঈশ্বর মানে সব কোড অফ কন্ডাক্ট, বিধি। ঈশ্বর মানে হলো কতগুলি বিধি। কি ঈশ্বর কি সেটা প্রশ্ন পড়ে আসছে। সেই বিধিগুলোই যে জানে, যার যতখানি বিধিগুলির উপর আধিপত্য আছে সে তত বড় ঈশ্বর। আর আধিপত্য মানে কি? ল অফ এক্সিস্টেন্স, ল অফ ইভলিউশন, যার যতখানি জানা আছে, যে যতখানি জানবে সে ততখানি আধিপত্য বিস্তার করবে ফর বেটার ইনভেস্টমেন্ট, ফর ইনভেস্টমেন্ট ফর দ্য বেটার কজ, আই মিন ইনভেস্টমেন্ট ফর দ্য বেটার কজ, ভালো উদ্দেশ্যের জন্য সেটাকে অ্যাপ্লাই করার ক্ষমতা যার জন্য যতখানি আছে সে তত বড় ঈশ্বর। এখন যখনই এই আধিপত্যের ব্যাপারে এসে যাচ্ছে, তখনই এটাকে আরো মাল্টিপ্লাই করলে দেখা যাবে যে প্রতিটি বস্তুর প্রয়োজনীয়তা আছে, প্রতিটি বস্তুর মধ্যে ওপর আমার আধিপত্য দরকার, তবে গিয়ে আমি আমার অ্যাকচুয়াল বিকামিংটাকে আমি মানে সাস্টেন করতে পারি। এখন এই জ্ঞানটা যার মধ্যে আছে সেই তো ঈশ্বর। অতএব সেই ঈশ্বর মানো বা না মানো, এই বিধিটাকে আমরা মানি, রুল অফ ল অফ লাইফটাকে মানি। এখন এই মাস্টার কমপ্লেক্সটা জায়গায় যদি সেই বিধাতা পুরুষকে যদি আনাতে পারা যায়, who has full authority and full control over the complexes and who has the knowledge of the mechanism of being and becoming of each individual, এই জ্ঞানটা যে মানুষটার মধ্যে আছে সে যদি আমার মাস্টার কমপ্লেক্স হয়ে যায়, তাহলে তো আর কোনো চিন্তাই নেই। তাহলে তো আমার জীবন বৃদ্ধির জন্য, আমার এবং আমার পরিবেশের জীবন বৃদ্ধির জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস আছে, প্রতিটির মধ্যে আমার মাঙ্গলিক আধিপত্য এসে যাবে, তাহলে আর কোনো সমস্যা থাকছে না। তো এখানেই আমার বিষয়টা হলো যে আইডিয়ালকে পেতে গেলে, আইডিয়ালটা যদি আমার মাথার মধ্যে থাকে বা আমার মাস্টার কমপ্লেক্সে যদি সেরকম কোনো মানুষকে যদি আমি বসাতে পারি, তাহলে অটোমেটিক্যালি আমার অ্যাক্টিভিটিগুলো সেই অনুযায়ী হবে, অ্যাক্ট করবে। তার জায়গায় আসলে হয় কি, আসলে আত্মপ্রতিষ্ঠা আমার মাস্টার কমপ্লেক্স হয়ে ওঠে, অর্থ প্রতিষ্ঠা আমার কাছে মাস্টার কমপ্লেক্স হয়ে ওঠে, নাম যশ আমার মাস্টার কমপ্লেক্স। ম্যাক্সিমাম মানুষ, 99% মানুষের ক্ষেত্রে এইটাই থাকে, এগুলোই মাস্টার কমপ্লেক্স হয়ে। অতএব তার কাজকর্মগুলো তেমনই হয়, সে রাষ্ট্রনেতা হোক, বৈজ্ঞানিক হোক, মনোবৈজ্ঞানিক হোক, কি দেশ সেবক হোক, কি সমাজ সেবক হোক। আচ্ছা দাদা, একটা প্রশ্ন, যে কমপ্লেক্স গুলো যখন আমাকে নিয়ন্ত্রণ করে, ইউজুয়ালি 99% মানুষের কমপ্লেক্সই চালিয়ে নিয়ে যাচ্ছে, এবং কমপ্লেক্সটা ফুলফিলড হলে আমার আনন্দ লাগে, তাহলে কমপ্লেক্সের কথা মতো অনুযায়ী যদি আমি ফলো করে চলে বেড়াই, তাতে অসুবিধা কি আছে? এই মাস্টার কমপ্লেক্স ব্যাপারটা এনে আমি বাইরে থেকে একজনকে ঢুকিয়ে আমি আমার নিয়ন্তা বানিয়ে আমার স্বাধীনতা তার হাতে ছেড়ে দিলাম বলে ওটাকে আমি নতুন করে উপভোগ্য আনন্দ বলে ডিফাইন করলাম, এটার কি প্রয়োজন? আমার পেট ব্যথা হয়েছে, খিদে পেয়েছে, খেলাম,
খিদে মিটে গেল, আনন্দ পেলাম, মানে এইভাবে ব্যাপারটা হতে পারতো নাকি? আবার ওই খাওয়াটাকে নিয়ন্ত্রণ করে আরেকজনের কথা শুনে, এই জায়গাটায় যদি আপনি একটু ক্লিয়ার করে দেন। তুমি নিজেই তো ক্লিয়ার করে দিলে কথা বলে। কোথায়? যা আমার ইচ্ছে করছে খেতে, আমি খেয়ে নিলাম, ওটাতে বাধা সৃষ্টি করা, সেই স্বাধীনতা নষ্ট করা, এটা তো কোনো মানে হয় না। তুমি এটাই বললে তো, তাই না? এখানেই তো উত্তর রয়েছে। আমি কি আমার ইচ্ছে মতন খেতে পারি কি সব সময়? সেটা কি আমার বাঁচার জন্য উপযোগী কি? এইটা খাবার ব্যাপারে যতটা সিম্পল। আমি কথা বলছি, এটা তুমি এক্সাম্পল হিসেবে, আমিও সেই এক্সাম্পল হিসেবেই বললাম। যখন যা ইচ্ছে কি আমি করতে পারি, আমার ইচ্ছে করছে এখন আমি খালি গায়ে রাস্তার উপর দিয়ে ছুটতে ছুটতে যাই, ইচ্ছে করছে, আমি করতে পারবো? আমাকে নিয়ন্ত্রণ করতে হবে। ওটা আমার অস্তিত্বের ব্যাপার, সম্মানের ব্যাপার। আমি বুঝতে পারছি, ইচ্ছে থাকলেও আমি করছি না। কারণ তাহলে এই যে ইচ্ছাটা যে করছে, এটা কি কমপ্লেক্সের ইচ্ছা না আমার ইচ্ছা? এখন হলো যে ইচ্ছাটা আমার আলটিমেট গ্রোথকে স্তব্ধ করে, আলটিমেট গ্রোথকে রুখে দেয়, যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা আমার মঙ্গলজনক ইচ্ছা নয়। অতএব সেটা আমার জীবনের মানে এগেইনস্ট দ্য এক্সিস্টেন্স অফ মাইন্ড, আমার এক্সিস্টেন্সের বিরুদ্ধে। অতএব সেই ইচ্ছাকে আমার ইচ্ছা করতে হবে যেটা আমার এক্সিস্টেন্সের পক্ষে। এটাই তো রেশনাল অ্যাপ্রোচ, এটাই তো অভ্যাস, এটাই কিন্তু সাধনা, এটাই তো শিক্ষা। আর এখানেই প্রয়োজন দীক্ষার। তাই দীক্ষা ছাড়া শিক্ষা হয় না। দীক্ষা মানেই হয়ে গেল যে মানুষটাকে আমাকে এই জিনিসগুলো ধরিয়ে দিতে পারেন, বিপর্যয়ের পথে যিনি হাত ধরে চলার কায়দা দেখিয়ে দিতে পারেন, এমন একজন শিক্ষকের প্রয়োজন অবশ্যই। না হলে এই ভুল ভ্রান্তিগুলিকেই আমি আমার ইচ্ছা বলে, স্বাধীনতা বলে আমি চালিয়ে দেবো। প্রকৃত স্বাধীনতা তো তাই, এটাই তো অদ্ভুত একটা ডেফিনেশন, মানে নতুন করে ভাবার বিষয় প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে। স্বাধীনতা কি? স্বাধীনতা হলো এইগুলোর উপর আধিপত্যই স্বাধীনতা। আধিপত্য মানে মাস্টারি, মানে কন্ট্রোল, তাই না? অবশ্যই আধিপত্য মানে মাস্টারি করা ফর দ্য বেটার গুড কজ। আধিপত্য মানে ওগুলোকে নিয়ে আমি অন্যের উপর ফায়ার করলাম, তার নয়। ফর দ্য গুড কজ, সেলফ ইন্টারেস্টকে রক্ষা করার জন্য। আমার সেলফ ইন্টারেস্টটা আবার কিন্তু অন্যের প্রত্যেকের ইন্টারেস্টের সাথে আবার যুক্ত হয়ে আছে। তো প্রকৃত সেলফিশ হতে গেলে, ঠাকুর বলেন তো, তুমি প্রকৃত সেলফিশ হও। আমি যেন বড় বেশি সেলফিশ। প্রকৃত সেলফি, এটা এর মধ্যে প্যাঁচ আছে একটা, সেলফিশ এবং প্রকৃত সেলফিশ। আচ্ছা, ব্যাপারটাকে যদি সবার ইন্টারেস্টকে তাকে দেখতে হবে। শিকুয়ারদা, ব্যাপারটাকে যদি খুবই সহজভাবে যদি 3-4 লাইনে যদি বলতে হয়, আমরা যে এতক্ষণ যে আলোচনা করলাম, তাহলে কি 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 বলবো? জীবনের কি প্রয়োজনীয়তা, সেটা রেশনালিটি কি, আর এবং সেই প্রয়োজনীয়তা যদি আমরা না পূরণ করি, তাহলে আমাদের ফেট কামিং ডেজে কি হতে চলেছে, এটাকে যদি একটু খুবই কম্প্রিহেন্সিভ একটা শর্টে বলা যায়। কারণ আমাদের কাছে দেখছি সময়ও কম হয়ে এসে ফুরিয়ে এসছে, আর 2 মিনিট আছে 1 ঘন্টা হতে। কনক্লুডিং রিমার্কস দিয়ে একটা করতে হবে। একটু কঠিন কথা হয়ে যাবে। সত্তা, সচ্চিদানন্দময়, এই শব্দ, এই 3টে শব্দকে ভেঙে দিলেই উত্তর পাওয়া যাবে। আমরা বেঁচে থাকতে চাই, আমরা বেঁচে থাকতে গেলে চেতনার দরকার হয়, যাতে আমি পরিবেশ থেকে সাড়াগুলো নিতে পারি, এবং এই সাড়া আমি যত নিতে পারবো, পরিবেশের সাথে আমার যোগাযোগটা তত বৃদ্ধি পাবে, আমার তখন এক্সপ্যানশন হবে। মানে বেঁচে থাকা, সাড়া দেওয়া নেওয়া এবং এবং ছড়িয়ে পড়া, এটাই হলো জীবনের উদ্দেশ্য। এর রেশনালিটি কি? যে আমরা প্রত্যেকে এই জিনিসটা চাই, জানতে বা অজান্তে, এবং এই এক্সপ্যানশনটাকে সুনিশ্চিত করতে গেলে, এই এক্সপ্যানশনটাকে বা এই চেতনাটাকে সুনিশ্চিত করতে গেলে নিজের ভেতরে যে আনঅ্যাডজাস্টেড কিছু বিষয় আছে, যেগুলোকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। আমার চাহিদাগুলো আছে, যে চাহিদাগুলো এই ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেগুলোকে আইডেন্টিফাই করা এবং সেগুলোকে সলভ করা। এখন এই আইডেন্টিফাই করার জন্য একা একা এটা হয় না, নিজে নিজে বুদ্ধি খাটিয়ে হয় না। সেটা তখনই হয় যখন আমার থেকে যিনি অনেক বেশি জানেন, সেই লেভেলটা যত বড় হবে, এরকম কোনো মানুষের সাথে আমি যখন অ্যাটাচড হই, তখন তার রিফ্লেকশনে আমি
আমার অজানা জিনিসগুলোকে আমি আমি চিনতে পারি এবং তখনই সেগুলিকে সলভ করার আমার মধ্যে বুদ্ধি আসে। এখন ওই আমার থেকে শ্রেষ্ঠ লেভেলটা কতখানি হবে এটা আমার উপর নির্ভর করছে, যে আমার ইচ্ছার উপর নির্ভর করছে কাকে আমি সেই জায়গায় রাখবো। এটাই হলো, এবং আমার যিনি শ্রেষ্ঠ লেভেল যেরকম হবে ওরকমই আউটকাম হবে। এখান থেকে ঘুরে আমি আবার ফার্স্ট ইয়েতে চলে যেতে চাইছি, যেখান থেকে আমাদের আলোচনা যে স্টার্ট হয়েছিল, আপনাদের দুজনের হিস্ট্রি, যে কিভাবে শ্রীকুমার দা আসলেন, এসে এই পাথকে করলেন। তা এখানে আমি ওখানেই চলে আসছি এই জন্য যে আইডিয়াল আমাদের কাছে যেমন আছে, গভর্নমেন্ট যেমন আছে, গড বলে যেভাবেই আমরা বুঝে থাকি, তার একটা রিপ্রেজেন্টেটরও থাকে। তা আজকে মানুষের কাছে কথা পৌঁছাচ্ছে থ্রু ইউ গাইজ, ইউ পিপল, তেমন আইডিয়ালের কথা মানুষের কাছে জানবে কি করে? তার মানে আইডিয়ালেরও একটা রিপ্রেজেন্টেটর থাকবে, এরকম ব্যাপার কি? আর সেই রিপ্রেজেন্টেটর কি একজন একটা হেড টাইপের থাকবে ওরকম কেউ, না অনেকে হতে পারে? এটা আজকে ফাইনাল কোয়েশ্চেন আমি এখানে রাখলাম। রাহুল দা কিছু বলেন যদি। আজকে আপনি সামলাচ্ছেন, আপনি বলুন। কারণ এখানে একটা খুব ক্রিটিক্যাল কোশ্চেন ভাই সৌভিক করে ফেলেছে, যে একজন কেউ হেড থাকবে কি সকলেই হতে পারে। এখানে কিন্তু একটা ওর কোশ্চেনের পেছনে একটা অনেক বড় কোশ্চেন আছে, সেটা আমি বুঝতে পারছি। আশা করছি আপনিও বুঝতে পেরেছেন ওর কোশ্চেনটা, সেইভাবেই আপনি কনসাইজ। চাতুর্যপূর্ণ প্রশ্ন, এটা চাতুর্যপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, এটা খুব সাবধানে উত্তর দিতে হবে, খুব বুঝে উত্তর দিতে হবে। এর লং টার্ম এফেক্ট আছে, খুব ইনডেপথ এফেক্ট আছে। যে আইডিয়ালকে যেভাবে রিয়েলাইজ করবে, বহন করবে, তার মধ্যে ততখানি আইডিয়াল এনলাইটেড হবেন। এটাই হলো কথা। যিনি যে তাকে আমরা তো আবার ওই যে আমরা প্যাশনেট লাভ, প্যাশন কম্প্রোমাইজিং লাভ, প্যাশন পারভেটিং লাভ, এর মধ্যে দিয়ে যে প্যাশন পারভেটিং লাভ নিয়ে তাকে তার ইচ্ছাকে নিজের ইচ্ছা করে যিনি শ্রেষ্ঠভাবে চলতে পারছেন, তিনি আমার কাছে আরো বড় আইডিয়াল, মানে আইডিয়ালকে তিনি আরো বড় করে তুলে ধরতে পারছেন। তো সেটা যে কোনো মানুষই হতে পারে, সেটা বুঝে নিতে হবে। তো প্রকৃতপক্ষে লিডার যিনি হন, তিনি তার নিজের ইচ্ছা তার কাছে প্রাধান্য পায় না। নিজের মধ্যে ইচ্ছা থাকে কিন্তু তাকে তিনি প্রাধান্য দেন না। তিনি তার নিজের ইচ্ছাগুলোকে স্যাক্রিফাইস করে, নিজের ইচ্ছাগুলোকে সেকেন্ডারি করে তার ইচ্ছাকে প্রাধান্য দেন। কেন? হি ইজ ওয়াইজ ম্যান। তিনি জানেন ভালো করে যে তার ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার মধ্যে দিয়ে আমার প্রকৃত উন্নতি ওখানেই লুকিয়ে আছে, প্রকৃত আনন্দটা ওখানেই লুকিয়ে আছে। কেননা সেখানে সেইভাবে গেলে আমার এক্সপ্যানশনের যে ডিগ্রি হবে সেটা অনেক বেশি হবে, ইনস্টেড অফ আমার ইচ্ছাকে যদি আমি প্রাধান্য দিই। অতএব এইটা যার যেমন ডিগ্রি হিসাবে যে যেমন করছে, তার সেখানে তিনি ততখানি জীবন্ত হয়ে উঠবেন। এটাই আমার বুদ্ধিতে, আমার এটাই। খুব সুন্দরভাবে সামারাইজ করে দিলেন শ্রীকুমার দা। তা আশা করি রাহুল দা আপনি অনুমতি দেন, তাহলে কনক্লুড করে দিই সেশনটাকে। নিশ্চয়ই কনক্লুড করা হোক। ঠিক 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি এই কনক্লুশন আনছি একটা লাস্ট একটা কমেন্ট থেকে। এখানে একজন সিকিং এর কথা বলেছিলেন, তাই আমরা সবাইকে বলবো এই সিকিংটা যেন আমাদের থাকে। কারণ আজকের আলোচনা স্টার্টই হয়েছিল স্পিরিচুয়াল সিকিং থেকে। সুশোভন ধর প্রশ্ন করেছেন, কমেন্ট করেছেন। তাই এই সিকিংটা যেন আমাদের মধ্যে থাকে এবং আমরা যেন সেই দিকে চালিত হয়ে আইডিয়ালকে খুঁজে বার করে, এবং কারা আইডিয়ালকে রিপ্রেজেন্ট করছে কোথায় কেমন ভাবে, সেটাকে যেন আমরা খুঁজে বার করে আমরা সেইভাবে নিজেদের চালিত করতে পারি। সকলের কাছে অনুরোধ, আজকে আমাদের এই অনুষ্ঠান ছিল জীবনে কি দরকার, অনুধ্যান পর্ব 11। আজকে আমাদের সাথে আলোচনায় ছিলেন পূজনীয় ডক্টর বালার্ক চক্রবর্তী এবং শ্রদ্ধেয় শ্রী ডক্টর শ্রীকুমার মুখার্জি মহাশয়, এবং আগামী দিনেও আমরা তাদের আবার নিয়ে আসবো। এবং আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটা আরো মানুষের কাছে শেয়ার করে দিন। আপনাদের যদি কোনো মতামত থাকে বা আপনাদের যদি কোনো সাজেশন থাকে যে কি নিয়ে আমরা আলোচনা করতে এখানে রাখতে পারি, কি বিষয় নিয়ে। আজকে দেখছিলাম একজন প্রশ্ন করেছিলেন যে বিষয়গুলো আর একটু সহজভাবে বলে দিলেও হয়, এরকম অনেক রকম এসে দু একটা কমেন্ট। তাদের বলি, শ্রী শ্রী ঠাকুরকে একবার বলেছিলেন
প্রফুল্লদা প্রশ্ন করেছিলেন যে আপনি কথাগুলো তো ঘুরিয়ে বলেন না, তো বেঁকিয়ে বলেন কেন? তখন শ্রী শ্রী ঠাকুর তাকে বলেছিলেন, তুই বুঝিস ব্যাকা তো আমি কি করব। আজকে যার কথা হচ্ছিল পূজনীয় ডক্টর বুদ্ধদেব চক্রবর্তীর কথা বলছিলেন, ওনাকে আমিও এরকম একসময় বারবার জিজ্ঞেস করেছি বহুবার যে এত জটিল কেন, এত কঠিন কেন, এত বেঁকিয়ে বলা কেন। এবং যত দিন গেছে আমরা বুঝতে পেরেছি আমরা কয়েকটা বিষয়ে না ঘাটতে ঘাটতে মাথা এত ভোতা করে ফেলেছি, আমরা সবাই, যে ওই জায়গাগুলো ওরকম মনে হয়। যেমন অনেক জায়গায় আজকে বিবাহ নিয়ে প্রশ্ন এসছে, সকলকে আমি অ্যাড্রেস করতে পারিনি আমাদের সময়ের দীর্ঘতা রাখার জন্য, আমরা আগামী দিনে সেগুলো নিয়ে অ্যাড্রেস করব। তাই আমাদের দরকার অনুধ্যানের, যেটা এই শোয়ের কি মেসেজ, জীবনে কি দরকার আজকে লেখা ছিল, এখানে একটা হালকা সাটল মেসেজ আছে। কি দরকার, কয়দীর্ঘী কি, এটাকে আমরা ইংলিশ ওয়েতেও দেখতে পারি। জীবনে একটা কি দরকার, একটা চাবি দরকার। যেমন আছে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, সেইরকম ঘরের চাবি, যে দরজাটা, যে ইগনোরেন্সের পর্দাটা, আমাদের উপনিষদ বলে সমস্ত পাপ হচ্ছে রুট হচ্ছে ইগনোরেন্স। তা আমাদের মধ্যে যে ইগনোরেন্সের পর্দা, যে দরজাটা পড়ে গেছে, সেটা খোলারও একটা ওরকম কি দরকার, এবং সেই কিটা হচ্ছে আইডিয়াল, যেটা নিয়ে আজকে শ্রীকুমার দা বিউটিফুলি এক্সপ্লেন করলেন, পূজনীয় রাহুল দা, বলার্ক চক্রবর্তী এটাকে সুন্দরভাবে ফুলফিল করলেন জায়গায় জায়গায়, এবং দুজনের কম্বাইন্ড আলোচনাটা খুব সুন্দর। এটা আপনারা ইউটিউবে পেয়ে যাবেন এই ডিসকাশন, এবং আরো অন্যান্য আসছে প্রতি শনিবার সন্ধে 7টার সময় ইন্ডিয়ান টাইমে, এবং বাংলাদেশের টাইমে 7:30 PM আপনারা এই অনুধ্যান এনজয় করতে পারেন। সকলের কাছে অনুরোধ, আরো মানুষের কাছে শেয়ার করে দিন। ভালো থাকবেন। বন্দে পুরুষোত্তম। বন্দে পুরুষোত্তম। বন্দে পুরুষোত্তম। আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান, প্রতি শনিবার সন্ধে 7টা থেকে লাইভ ফেসবুক চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলি এবং আরও অন্যান্য প্ল্যাটফর্ম, ইউটিউব, পডকাস্টে লাইভ এটা পরিবেশনা হয়। আপনারা আরও মানুষের কাছে এটা শেয়ার করে দিন এবং দেখতে থাকুন আজকের অনুধ্যানের পর্ব।